আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার জীবনে সেই সব ভয়ঙ্কর কিছু দিনের কথা। তো হ্যালো বন্ধুরা, আমি লিপি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা রবিবার দিনকার। রবিবার মানে বেশিরভাগ বাঙালি বাড়িতে চিকেন বা মাটন হবে। আমাদের বাড়িতে হচ্ছে চিকেন। আমাদের বাড়িতে মাটনটা খুব একটা বেশি হয় না, তার কারণ হচ্ছে আমার মেয়ে আর মেয়ের বাবা চিকেনটাই পছন্দ করে, মাটনটা অতটা পছন্দ করে না। বাবা মাটন পছন্দ করে, কিন্তু স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা খুব কমই মাটন আনি, মাসে হয়তো একদিন। তো এদিকে সকালবেলা থেকে টুকিটাকি অনেক কিছু কাজকর্ম হয়েছে, যেগুলো ক্যামেরাবন্দি করা হয়নি, কারণ সবসময় ক্যামেরা অন করে রাখা সম্ভব হয় না। কারণ এই একটাই মোবাইল আমার, তো সেই মোবাইলটা কিছু কিছু সময় আমার মেয়ের কাছেও থাকে, ওর কিছু কাজকর্ম লাগে, সবসময় যে কার্টুন দেখে সেটা নয়, কখনো কখনো পড়াশোনার কাজের জন্য মোবাইলটা লাগে। তো চলো এদিকে রান্নাবান্না হোক, আবার কাজকর্ম চলুক রবিবারের। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার জীবনের সেই ভয়ঙ্কর ফেজটার কথা। আর বড় মেয়ের মোটামুটি যখন 5 বছরের, তখন আমরা আর একটা বেবির কথা নিয়ে একটু আলোচনা করতে থাকি, আমি আমার হাজব্যান্ড, যে আর একটা বেবি নেওয়া যেতে পারে কি না। কিন্তু তখন সাংসারিক পরিস্থিতিটা এমন ছিল, আমার শাশুড়ি মা তখন বেশ অসুস্থ ছিল, ডায়ালিসিস চলছিল ওনার। আর মানসিকভাবে আমরা ভীষণভাবে বিধ্বস্ত ছিলাম, আমার হাজব্যান্ড, আমরা বাড়ির প্রত্যেকে। তো তখন ওই ব্যাপারটা থেকে আমরা ক্যান্সেল করে দিই, আমরা ভাবি না আমাদের একটা বেবি ঠিক আছে, আর বেবি নেব না। কিন্তু ইতিমধ্যে আমার মেয়ে বেশ কিছুটা বড় হয়ে গেছে, 6 বছর মতো হয়ে গেছে, এবং ওর ভিতরে না কিছু চেঞ্জ দেখতে পাই আমরা। ভীষণ খিটখিটে টাইপের হয়ে গেছিলো। তারপরে আমার মনে হতো কি ও যেন কেন একাকিত্ব ভুগছে, মানে ও একটা বন্ধু টন্ধু পেলে ভালো হয়। একে নিউক্লিয়ার ফ্যামিলি, আমাদের ছোট পরিবার, আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, মানে ওই তো শ্বশুর শাশুড়ি, আমি আর আমার হাজব্যান্ড। তার মধ্যে আমার শাশুড়ি মা অসুস্থ, ওর বাবা বেশিরভাগ সময় ওটা নিয়ে ব্যস্ত থাকতো। আর মানসিক অবস্থা ভালো না থাকলে বাচ্চাকেও আমি কতটা সময় দেবো, যতটা সময় আমি সময় দিতাম এখানে সেখানে নিয়ে যেতাম গান বা নাচ শেখাতে। তো সেখানে যেটুকু সময় থাকতো ভালো থাকতো, কিন্তু বাড়ি আসলে ও কেমন যেন একটু খিটখিটে টাইপের, অকারণে কান্নাকাটি এসব শুরু হতো। তখন আমরা বিবেচনা করলাম যে না, একটা বেবির কথা ভাবা যেতে পারে। তো ইতিমধ্যে কিন্তু আমার শাশুড়ি মা মারা গেছেন, মারা যাওয়ার পর শাশুড়ি মা মারা যাওয়ার 1 বছর পরে আমরা ভাবলাম যে এবার একটা বেবি নিই। তখন কিন্তু অলরেডি আমার বেশ কিছুটা বয়স হয়ে গেছে, 35-এর ওপরে আমার বয়স। একটু না বেশ টেনশন হচ্ছিল, তবুও আমরা রিস্কটা নিলাম। তারপরে ভাবলাম একবার ডাক্তার দেখিয়ে নিই, তো কোনো কারণে ডাক্তারটা দেখানো হয়নি। কি বলবো, আমাদের মধ্যবিত্ত চিন্তাভাবনা, তো আগে ডাক্তার কাছে যায়নি। যাই হোক, তারপরে যখন রেজাল্টটা পজিটিভ এলো, তো পরের দিন আমরা ডাক্তার কাছে গেলাম। ডাক্তার কাছে যাওয়ার পর ডাক্তার বললেন যে টিভিএস, যেটা উনি ইনস্ট্যান্ট ওখানে যে মানে ইউএসজিটা করায়, সেটা উনি করাতে পারলেন না। বললেন যে আরও 10-15 দিন পরে আমরা ইউএসজি করাবো, কারণ তখন যদি আবার ইউএসজি করাতেন তাহলে হার্টবিটটা বোঝা যেত না, অত তাড়াতাড়ি হার্টবিটটা বোঝা যায় না। তো যাই হোক, উনি বললেন যে উনি পরে 10-15 দিন পরে উনি চেক করবেন। তো যাই হোক, তারপরে তো চলে এলাম। মোটামুটি কিছু ওষুধ দিলেন, বললেন যে আমরা ধরে নিচ্ছি তুমি প্রেগনেন্ট, সেইভাবে কিছু ওষুধ আমাকে উনি দিলেন। আর তার সঙ্গে যেটা বললে সেটা হচ্ছে সিঁড়ি ভাঙবে না, ভারী কাজ করা যাবে না, ইত্যাদি ইত্যাদি কিছু বলে দিলেন। তো ইতিমধ্যে যেটা ঘটলো সেটা হচ্ছে আমার বাবা স্ট্রোক করলো, আমার বাবা একটা পাশ প্যারালাইজড হয়ে গেল, বাবা হসপিটালাইজড। বাবা হসপিটালে ভর্তি, তখন আর মাথায় কোনো কিছু কাজ করেনি, সঙ্গে সঙ্গে বাবাকে দেখতে চলে গেছি, সেটাই স্বাভাবিক এবং এটাই করা উচিত ছিল। তো দেখা সাক্ষাৎ করে এলাম বাবার সঙ্গে, বাবা কয়েকদিন হসপিটালে ছিল। আর সেই সময় আমার মেয়েটার পরীক্ষা ছিল। বললাম না, আমরা সন্তানরা, মেয়ে সন্তানরা বিশেষ করে, বাবা মা তখন সেকেন্ডারি চলে আসে যখন আমাদের সন্তান সামনে আসে। তো যাই হোক, ওর পরীক্ষা শেষ হওয়ার পর ইতিমধ্যে বাবা বাড়ি গেল, আমি কিছুদিন গিয়ে বাড়িতে থেকে এলাম। তো সব ঠিকঠাক নর্মাল। বাড়িতে থেকে আসার পর, চলে আসার পরে বাবা বেশি দিন থাকেনি, বাবাও চলে যায়। তারপরে বাবার কাজকর্ম হয়, পারিবারিক কাজকর্ম হয়, তখনও যায়। গিয়ে খুব সাবধানতার মধ্যেই ছিলাম তখন বাড়িতে, সমস্ত কিছু সব নর্মাল। ইতিমধ্যে যেটা ঘটলো, আমার তখন 3 মাস হতে আর কয়েকটা দিন বাকি আছে। বড় মেয়ের কান ফোটাতে হবে, মানে ইয়ার পিয়ারিং যেটা বলে, সেটার জন্য গেছিলাম একটু পার্লারে যাওয়ার পর যেটা হলো সেটা হচ্ছে, পার্লারে আমার মেয়ের কান ফোটাচ্ছে, পার্লারে তখন হঠাৎ করে আমি ফিল করলাম যে আমার কিছু একটা সমস্যা হচ্ছে। আমার মনে হচ্ছে যেন ব্লিডিং শুরু হয়েছে। তো যাই হোক, আমার ননদের বাড়ি কাছেই ছিল, সঙ্গে সঙ্গে আমি আমার ননদের বাড়িতে যাই, গিয়ে দেখি হ্যাঁ ব্লিডিং হচ্ছে, রীতিমতো ক্লট বেরোনো শুরু হয়েছে। তো আমার হাজব্যান্ড কী করে, তখন বুদ্ধি করে ও সঙ্গে সঙ্গে আমার যে ডক্টরকে আমি দেখাই তার চেম্বারে চলে যায়। গিয়ে সেখানে গিয়ে আমাকে ফোন করে যে ডাক্তারের সঙ্গে কথা বলে নেয়। ডাক্তারবাবু সকালবেলা থেকে বসেন, কিন্তু বিকেলবেলা উনি বেরিয়ে যান, বিকেলে উনি থাকেন না, উনি আবার রাতে আসেন। ওটা ওনার নার্সিংহোমও, মানে ম্যাটারনিটি নার্সিংহোম। তো উনি ভাগ্যিস ছিলেন, তো সঙ্গে সঙ্গে আমাকেও বললো যে তুমি চলে এসো। তো আমার ননদদের বাড়ি থেকে আবার গাড়িতে করেই গেছিলাম, আমাদের বাড়ির গাড়িতে করে। তো সেখান থেকে আবার চলে আসি ওই স্যারের কাছে দেখানোর পরে স্যারকে তো আমি সব বলি, আমি তো ধরে মানে কী বলবো, তখন আমার এক্সট্রিম ভেবে নিয়েছি যে আর মানে কন্টিনিউ করবে না, মানে মিসক্যারেজ হয়ে গেছে, আমি সেটাই আমার মাথার মধ্যে তখন ঘুরছে। তো যাই হোক, স্যারকে দেখানোর পর স্যারকে জিজ্ঞাসা করি আমি, স্যার বলেন এখনও তো কিছু বলা যাচ্ছে না, তুমি কালকে আসবে, কালকে আমি ওই যেটা টিভিএস করে ইউএসজি করে আমি দেখবো যে কী ব্যাপার। তো আপাতত একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। উনি একটা ইঞ্জেকশন দিলেন, কিছুক্ষণ শুয়ে থাকলাম, আর একটা ইঞ্জেকশন পরের দিনের জন্য উনি বলে দিলেন। আর কীভাবে থাকতে হবে সেটা বললেন যে তুমি গিয়ে বেশি নড়াচড়া করবে না, একদম পুরো বেড রেস্টে থাকবে, আর পাটা চেষ্টা করবে একটু উঁচু জায়গাতে রাখতে। তখন ব্লিডিং হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার ডিসচার্জ কিন্তু হয়ে যাচ্ছে হালকা হালকা। তো তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে পুরো বেডের ওপরে বেড রেস্ট। তো
তো ওইরকমভাবে চলে, মানে কী বলবো, খাটের থেকে নামছি সেটাও একটা টেনশন, একটা হাঁচি কাশি দিতে পারছি না, বাথরুমে যখন আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হচ্ছে তখন আমি যেতে ভয় পাচ্ছি, বহু কষ্ট করে যাচ্ছি, এসে সঙ্গে সঙ্গে আবার এসে ওই যেভাবে বলেছেন ডাক্তারবাবু সেইভাবে আবার শুয়ে পড়ছি। তো এরকম করে তো রাতটা যে কী টেনশনের মধ্যে গেল কী বলবো। তো পরের দিনকে গেলাম ডক্টরের কাছে, যার পর উনি টিভিএস করে বললেন না, বাচ্চা এখনও আছে এবং হার্টবিটও আছে বাচ্চার। ও এইটা যেটা বললাম তার আগে ওই যে বলেছিলেন না কিছুদিন পরে এসে চেক করবো, যে কনফার্ম করবেন যে আমি প্রেগনেন্ট কিনা, সেই সময় কিন্তু সেটা সব ঠিক ছিল। বললো যে হ্যাঁ ঠিকঠাক প্রেগনেন্সি ঠিকই আছে, তবে বাচ্চাটার যেরকম একটা কি বলে যে ব্যাপারটা ভ্রূণটা, সেটা বলে ঠিক আছে, তবে যেরকম একটা ভ্রূণের যে জায়গাটা হয় সেটা বললো রাউন্ড হলে ভালো হয়। উনি ছবিটা দেখালেন, ওই ইনস্ট্যান্ট যে উনি যে টিভিএসটা করেন, তো ইনস্ট্যান্ট একটা ছবি আসে, সেটাতে উনি বললেন যে এরকম হলে ভালো হতো, তবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তারপরে তো এই ঘটনা ঘটে গেল। তারপরে উনি দেখে বললেন যে বাচ্চা এখনও ঠিক আছে, হার্টবিটও আছে, তবে একটা ধাক্কা তো লেগেছে, একটু সাবধান থাকতে হবে। আর একটা টাইম বললেন, বোধহয় বললেন যে 2 মাস পরে, 1 মাস বললো, 1 মাস যদি ঠিকঠাক থাকে তাহলে সমস্ত কিছু ঠিক আছে। উনি খুব কাটছাট কথা বললেন যে 1 মাস যদি থাকে তাহলে টিকে যাবে। তো যাই হোক, ওষুধ ইঞ্জেকশান দিলেন উনি, ইঞ্জেকশান পরের দিন একটা ইঞ্জেকশান দিলেন, দিয়ে তারপর আমরা চলে এসে 7 দিন পরে বোধহয় আরেকটা ইঞ্জেকশন উনি সাজেস্ট করেছিলেন। তো যাই হোক, 7 দিন পরে আরেকটা ইঞ্জেকশন দিলাম। তারপরে যেটা হলো, ঠিক 1 মাস হতে না হতেই আমার আবার একদিনকে এরকম দুপুরবেলায়, আমি তো বেড রেস্টে ইতিমধ্যে, কিন্তু আমি কিন্তু কোনো কাজকর্ম করি না সংসারের, মানে কী বলবো, মেয়েকে স্কুলে রেডি করাটাও ওর বাবা করে নিয়ে যায়, সমস্ত কিছু ওর বাবা রেডি করে নিয়ে যায় মেয়েকে। তো মেয়েকে এরকম স্কুলে আনতে গেছে ওর বাবার, আমি ঘরে শুয়ে আছি। মেয়ে স্কুল থেকে আসার পরে কী মনে হলো যে আমি মেয়েকে খাইয়ে দিই আজকে। খাট থেকে নামতে গিয়েই আমি ফিল করলাম যে আমার ওয়াটার ডিসচার্জ হচ্ছে আবার। তো সঙ্গে সঙ্গে ওকে বলার সঙ্গে সঙ্গে ও ডক্টরকে ফোন করলেন। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে, ডাক্তারবাবুর ওখানে থাকে না কিছু লোকজন, তাদেরকে বলা হচ্ছে যে আমরা এরকম এমার্জেন্সি কেস, ডাক্তারের সঙ্গে দেখা করবো। ওরা কিছুতেই বলে কি না, ডাক্তারবাবু এক্ষুনি বেরিয়ে যাবেন, সম্ভব হবে না। তো যার কারণে যেটা হলো সেটা হচ্ছে, ডাক্তারবাবুর কাছে যেতে পারলাম না। আমরা সঙ্গে সঙ্গে আমাদের কিছু পরিচিত লোকজন ছিল, কি বলবো, এই যে কিছু পরিচিত লোকজন আছে না, তারা আমাদের এত হেল্প করেছে সেই সময়, তাদের যত বলবো মানে কম বলা হবে তাদের সম্পর্কে। তো যাই হোক, আমার ভাসুর যার মধ্যে একজন দাদা, তো সেই দাদাকে ফোন করা হলো, দাদা যোগাযোগ করে, দাদার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে একজন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা করে, তিনিও খুব ভালো গাইনো আমাদের কৃষ্ণনগরের। তো তার কাছে গেলাম, যার পরে তিনি ইমার্জেন্সিতে দেখে দিলেন, দেখে বললেন যে ইঞ্জেকশন দিতে বললেন, একটা ইঞ্জেকশন সাজেস্ট করলেন। তখন আমি যখন ডাক্তারের কাছে চেম্বারে গেছি তখন কিন্তু আমার ওয়াটার ডিসচার্জটা হচ্ছে না। তো উনি দেখলেন, দেখার পরে উনি যেটা বললেন সেটা হচ্ছে, বাচ্চা ঠিক আছে কিন্তু বেশ প্রবলেমের মধ্যে রয়েছে, তুমি ভগবানকে ডাকো। এইসব কথা শোনার পরে সেটা একটা মায়ের জন্য কতটা চিন্তার বিষয় হতে পারে বা কতটা টেনশনের বিষয় হতে, সেটা বুঝতেই পারছো। তো যাই হোক, সেসব টেনশনটা পাশে রেখে আমি সবসময় চেষ্টা করেছি হাসি খুশি থাকবো, ঠিক থাকবো, যে সিচুয়েশনের মধ্যেই রয়েছি কিন্তু সেটার মধ্যেও ঠিকঠাক থাকবো। তো এরপরে কী ঘটনা ঘটলো সেটা আমি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো। এরপরে আর ভিডিওটা বেশি কিছু শ্যুট করা হয়নি, তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করবো। তো অবশ্যই পরের ভিডিওটা দেখো।